সালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত ভোটের চিত্র অনুষ্ঠানে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। অনেক উদ্বেগ, অনেক সংশয় এবং অনেক আগ্রহ কাটিয়ে আমরা কিন্তু একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি। চলছে ভোট গ্রহণ। ইতোমধ্যে 3 ঘন্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন অতিথিকে। আমরা কথা বলবো নির্বাচন নিয়ে, নির্বাচন পরবর্তী বিষয় নিয়ে এবং ভোট গ্রহণ নিয়েও। আমাদের সাথে আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। স্যার, প্রায় 3 ঘন্টার বেশি সময় অতিক্রম হয়ে গিয়েছে ভোট গ্রহণের। কি মনে হচ্ছে, আপনার ব্যক্তিগত মতামত কি? অনেক তথ্য আমরা পেয়েছি ইতিমধ্যে গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়। আপনার কেমন মনে হচ্ছে, কেমন চলছে? অনেক ধন্যবাদ। দুর্ভাগ্যবশত আমার গণমাধ্যমের রিপোর্টও দেখার সুযোগ হয়নি, আমার সোশ্যাল মিডিয়াও দেখার সুযোগ হয়নি, কারণ আমি ব্যস্ত ছিলাম। তবু আমি যতটুকু শুনতে পেয়েছি মোটামুটি ভালোভাবেই নির্বাচনটা চলছে। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ এসছে, আমি জানি না অভিযোগগুলোর সত্যতা, বাট মনে হয় যেন জনগণ, ভোটাররা ভোট দিতে যাচ্ছে। তারা নির্বিঘ্নেই, বহুলাংশে নির্বিঘ্নেই তারা ভোটাধিকার প্রয়োগ করছে। এবং কিছু জায়গায় কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও ভোট গ্রহণটা মোটামুটি সুচারুরূপে সম্পন্ন হচ্ছে। তো মনে হয় যেন একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে বহুলাংশে। অবশ্য দিনের একটা বিরাট অংশ এখনও কী ঘটে সেটা দেখার বিষয়। এবং মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগও পাবে। তো এটা নিঃসন্দেহে ইতিবাচক। এটা হলো বহু প্রতীক্ষিত নির্বাচন। আমরা গত 15-16 বছরে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। তো এবং বহুলাংশে আমাদের রাজনৈতিক পরিস্থিতিটা এমন ছিল যে মানুষের অনেকগুলো মৌলিক অধিকার, মানুষ হিসেবে যেই অধিকারগুলো তাদের ভোগ করার কথা, সেগুলো থেকে বঞ্চিত হয়েছে, নিপীড়ন নির্যাতন হয়েছে। তো তার অবসান হওয়ার আমরা দ্বার প্রান্তে। একদিকে অবসান হয়েছে আমাদের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। তো এখন জুলাই অভ্যুত্থানে একটা অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে একটা নির্বাচিত সরকার যেটা জনগণের সম্মতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। এবং এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরণ, অবশ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের ভিতটা তৈরি করে, প্রথম পদক্ষেপটা তৈরি হয়। কিন্তু এরপরে গণতান্ত্রিক উত্তরণ, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকরণ, এটা শক্তিভিত্তির উপর দাঁড় করানো, সেটা আরও অনেক কিছু করতে হবে। গণতন্ত্রের যে সকল ঘাটতি আছে, আমাদের শাসন প্রক্রিয়া যে সকল সীমাবদ্ধতা আছে এবং আরও অনেক রকম জটিলতা আছে, সেগুলো দূর করলে আমরা সত্যিকারের গণতান্ত্রিক উত্তরণ আমরা ঘটাতে পারবো, যেটার জন্য কিন্তু আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। তো আমরা আশা করছি যে এই প্রথম পদক্ষেপটা সুষ্ঠুভাবে এবং গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে। স্যার, আমাদের বিভিন্ন প্রতিনিধি আছেন দেশের বিভিন্ন জায়গায়। আমরা এই মুহূর্তে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সিলেটের প্রতিনিধি সজল ছত্রী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সজল, আপনি কেমন দেখছেন? আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন? কথা, সিলেটে 1016টি কেন্দ্রে মোট ভোট গ্রহণ শুরু হচ্ছে সকাল 7:30 থেকে এবং সবগুলো কেন্দ্রেই আমরা যতটা খবর পেয়েছি যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আর সকালে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি আমরা দেখেছি, কিন্তু বেশিরভাগ ভোট কেন্দ্রে কিন্তু এখনো ভোটার উপস্থিতি সেরকম আশাব্যঞ্জক নয়। এবং আপনারা জানেন যে সিলেট একটু দেরি করে আরামপ্রিয় মানুষ হয়, যার কারণে দেরি করেই সব কাজ শুরু হয়। বিশেষত সকালবেলা ভোটার উপস্থিতি আমরা সবসময় কম দেখি, যদিও গ্রামাঞ্চলে আমরা দেখি যে সকালের দিকে বিশেষত নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি থাকে। আজ আমরা কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, নারী ভোটারদের উপস্থিতি যথারীতি সিলেটের অন্যান্য বারের মতো, অন্যান্য নির্বাচনের মতো নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি। পুরুষ ভোটারও আছেন, তবে অনেক ভোট কেন্দ্রই কিন্তু এখনো 2% বা 3% ভোট মাত্র কাস্ট হয়েছে। এখন আমি যেটি কেন্দ্রে আছি সেটি হচ্ছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, আলিয়া মাদ্রাসা কেন্দ্র। এখানে তিনটি কেন্দ্র মিলে মোট
7,000 ভোট, কিন্তু এখন পর্যন্ত প্রায় 12% ভোট কাস্ট হয়েছে। এবং আমাদের মাত্র কিছুক্ষণ আগে সিলেটের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক সারোয়ার আলম তিনি কেন্দ্রটি পরিদর্শন করেছেন। তিনি আমাদের বলছেন যে তিনি প্রত্যাশা করছেন যে ভোটার উপস্থিতি প্রায় 50 থেকে 60 ভাগ হবে। শেষ পর্যন্ত বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি প্রত্যাশা করছেন। এবং তিনি বলছেন যে শহরে কিছু ভোট ধীরে কাস্ট হচ্ছে, ভোটার উপস্থিতি কম হচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলে ভোটার উপস্থিতি 15 থেকে 17% পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিত হয়েছেন বলে তিনি আমাদের এখন পর্যন্ত জানিয়েছেন। এছাড়া আমরা যে বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করার সময় যেসব প্রার্থীদের সাথে কথা বলেছি তারাও কিন্তু বেশ আশাব্যঞ্জক কথা বলেছেন যে গতকাল রাতে দু একটি কেন্দ্রে দু একটি অপ্রীতিকর ঘটনা ঘটা ছাড়া এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ আছে। আমরা সিলেট একের জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান মৌলানা তার সাথে কথা বলেছি। সিলেট একের খন্দকার বিএনপির যে প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট 3-এর যে বিএনপির প্রার্থী এম এ মালিক এবং সিলেট 2-এর যে তাহসিনা রুশদির লুনা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারাও বলেছেন যে ভোটের পরিবেশ নিয়ে তারা এখন পর্যন্ত সন্তুষ্ট, কোনো ধরনের তাদের বিশেষ অভিযোগ নেই। যদিও সিলেট একের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপির যিনি প্রার্থী ধানের শীষের, তিনি বলেছেন যে নারী ভোটার যারা উপস্থিত হচ্ছেন তাদের ভোট কাস্ট হতে কিছুটা বিলম্ব হচ্ছে, প্রক্রিয়া যাতে যে পদ্ধতিতে ভোট নেওয়া হচ্ছে তাদের বিলম্ব হচ্ছে, দীর্ঘক্ষণ তাদের লাইনে থাকতে হচ্ছে, এটি একটি জানিয়েছেন। এর বাইরে সবাই সন্তুষ্টি জানিয়েছেন নির্বাচন নিয়ে। যারা অংশগ্রহণকারী জামায়াতের পক্ষ থেকে যদি সমন্বয়ক আছেন ফখরুল ইসলাম মহানগর জামায়াতের আমির এবং বিএনপির আমরা কিছুক্ষণ আগে উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরীর সাথে কথা বলেছি। তার আগে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির তিনি মদন মোহন সেন্টারে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পর তিনি বলছেন যে এই যে 17 বছর পর শুধু তিনি নন, অনেক প্রবাসী এসেছেন দেশে। সিলেট জানেন প্রবাসী অধ্যুষিত এলাকা, অনেক প্রবাসী এখানে এসেছেন। এই প্রবাসীর ভোটাররাও কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন। তিনি বলছেন যে যে তীব্র আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রকে আবারও পুনঃপ্রতিষ্ঠা করার যে প্রক্রিয়া বাংলাদেশে শুরু হয়েছে তার ধারাবাহিকতা সিলেটের ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন বলে তিনি আমাদের জানিয়েছেন। এখন পর্যন্ত কথা এই হচ্ছে পরিবেশ আসলে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরো বেশি। সজল, একটি প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন ভোটার উপস্থিতি আশানুরূপ নয়, এটার কারণ হিসেবে কি মনে হচ্ছে আপনার? এখন পর্যন্ত আমরা প্রার্থী, বিভিন্ন দলের এজেন্ট এবং রিটার্নিং কর্মকর্তা জেলার তার সাথে কথা বলেছি। সবারই একটি কথা হচ্ছে যে সিলেট একটু আরামপ্রিয় এলাকা, শীতের সকালের দিকে ভোটার উপস্থিতি কমই থাকে, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলেই তারা প্রত্যাশা করছেন এবং শহর অঞ্চলে কিছুটা কম, তবে গ্রামাঞ্চলে কিছু ভোটার উপস্থিতি সময়ের সাথে বাড়ছে বলে তারা আমার জানিয়েছেন। এটি কারণ আসলে প্রাথমিকভাবে দেখা হচ্ছে, কারণ আমরা ভোটারদের যারা উপস্থিত হচ্ছেন তাদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে একাধিক মহিলা ভোটার আমাদের জানিয়েছেন যে তারা কিছুটা ভয় বা গুজবের মতো ব্যাপার আছে যে নাশকতা হতে পারে, যেহেতু সীমান্ত দিয়ে অস্ত্র আসছে এবং অস্ত্র উদ্ধার নিয়েও একটু অভিযোগ আছে যে যথেষ্ট অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি সিলেটে। কিন্তু তারা ভয়কে অতিক্রম করে ভোট কেন্দ্রে আসছেন, বলছেন যে তারা এসেছেন, ভোট দিচ্ছেন এবং অন্যরা ভোট দিতে আসবেন সময়ের সাথে সাথে এই প্রত্যাশা করছেন। সজল, একটি বিষয় জানতে চাই, সিলেটে যেসব হেভিওয়েট প্রার্থীরা আছেন তারা তো ভোট দিতে এসেছেন ইতিমধ্যে, তাদের প্রতিক্রিয়া কি, তারা কি জানিয়েছেন? আমি যদি সিলেটে একদম শুরু থেকে বলি, সিলেট একের যিনি আওয়ামী লীগের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি সন্তুষ্টি জানিয়েছেন। শুধু একটা বিষয় নিয়ে তার কিছুটা অভিযোগ ছিল যে তিনি বলছেন যে মহিলা ভোটারদের যে ভোট নেওয়ার পদ্ধতি সেটাতে কোনো ত্রুটি আছে কিনা, কারণ তাদের খুব ধীরে ভোট কাস্ট হচ্ছে, সেটি বিরক্তি উদ্রেক করছে, এই অভিযোগটি জানিয়েছেন। জামায়াতের প্রার্থী যিনি মৌলানা হাবিবুর রহমান, তিনি সন্তুষ্টি জানিয়েছেন, বলছেন যে এখন পর্যন্ত প্রশাসনও তাদেরকে ভালো সহযোগিতা করছে। একইভাবে যিনি গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী, যিনি সিলেট 2 আসনে ধানের শীষের পক্ষে নির্বাচন করছেন, তাহসিনা রুশদির লুনা, তিনিও সন্তুষ্টি জানিয়েছেন। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিক, তিনি ধানের শীষের প্রতীকে নির্বাচন করছেন সিলেট 3 আসনে, তিনিও আমাদের জানিয়েছেন যে ভোটার পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। রাতে কয়েকটি কেন্দ্রে, সিলেট 3 বালাগঞ্জের কয়েকটি কেন্দ্রে জোর করে ঢুকে যাওয়ার মতো নেতাকর্মীদের অন্য একটি
দলের এরকম একটি ঘটনা ছিল। তবে তিনি বলছেন যে প্রশাসন বেশ ভালো সাড়া দিয়েছেন তাদের অভিযোগের প্রেক্ষিতে। তো সব মিলিয়ে তারা বলছেন যে পরিস্থিতি ভালো। ভোটার উপস্থিতি নিয়ে তাদের যেটি অভিমত হচ্ছে যে সকালে একটু ভোটার কম আসে, যেটি আমরা দেখে থাকি সিলেটে। তারাও প্রত্যাশা করে আছেন যে বেলা বাড়ার সাথে সাথে, যেহেতু ভোট কেন্দ্রের পরিবেশ অত্যন্ত শান্ত এবং কোনো ধরনের প্রীতিকর ঘটনার আমরা কোনো খবর পাইনি, তারাও প্রত্যাশা করছেন যে ভোটার উপস্থিতি বাড়বে সময়ের সাথে সাথে। কথা সজল, আমাদের সাথে একজন গেস্ট উপস্থিত আছেন। স্যার, আপনার কি কোনো প্রশ্ন আছে আমাদের প্রতিনিধির কাছে? কোনো রকম যে ভোটারদেরকে আসার ব্যাপারে কোনো রকম বাধা সৃষ্টি করছে কিনা কোথাও, কিংবা কোনো রকম সহিংসতার কোনো রকম অভিযোগ আপনাদের কাছে এসছে কিনা? সজল, আপনি কি কোনো সহিংসতা দেখতে পাচ্ছেন বা ভোটাররা যে ভোট কেন্দ্রে আসছেন কোনো বাধার সম্মুখীন হচ্ছে কিনা? শুনতে পাচ্ছেন বলে মনে হয় না। খুবই দুঃখিত স্যার, সম্ভবত লাইনটি কেটে গেছে। স্যার, আপনার কাছে আমি একটু জানতে চাবো, যেমনটি বলছিলেন আমাদের প্রতিনিধি, ভোটার উপস্থিতি একটু কম এবং কারণ হিসেবে সে বলছেন সিলেটের মানুষ আরামপ্রিয়, তাই আপনার মতামত কি স্যার? হ্যাঁ, সিলেটের এরকম অভিযোগ আছে, তারা গিয়ে হোটেলে গিয়ে তারা সকালবেলা তাদের নাস্তা করে, ব্রেকফাস্ট খায়, অনেকে আবার ব্রাঞ্চ খায়, সেই সকালের সেই নাস্তা এবং দুপুরের খাবার একত্রে খায়। তো এইরকম অভিযোগ আছে, এটার কিছু সত্যতাও আছে, আমরা অভিজ্ঞতা থেকে বলতে পারি। হ্যাঁ, এই জন্য হয়তো কম হতে পারে। তবে নারীদের ব্যাপারে নারীদের উপস্থিতি কম হওয়ার কোনো কারণ নেই। সাধারণত ছেলেরা, পুরুষরা ওই বাইরে গিয়ে নাস্তা খায় এসব। তো আমি আশা করি যে ভোটার উপস্থিতির সংখ্যা বাড়বে এবং অন্যান্য জায়গা থেকেও যে সকল খবর আসছে, অন্যান্য জায়গাও উল্লেখযোগ্য সংখ্যক ভোটাররা উপস্থিত হয়েছেন, এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করছেন। মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। কিন্তু যে জিনিসটা গুরুত্বপূর্ণ, আপনি ভোটাররা উপস্থিত হলেও, ভোট দিতে পারলেও এবং শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে এই যে ভোটের প্রক্রিয়াটা সম্পূর্ণ হলেও যে এই নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন থেকে যাবে। প্রশ্নটা হলো যে নির্বাচন কমিশনের শুধু একটা নির্বাচন করাই তাদের দায়িত্ব নয়, এটা সঠিক নির্বাচন, একটা ন্যায়সঙ্গত নির্বাচন, ফেয়ার এবং জাস্ট ওই নির্বাচন। তো এই অভিযোগ আছে অনেক প্রার্থীরা যারা যোগ্য ছিলেন না, তারা অনেকের ব্যাপারে ঋণ খেলাপের অভিযোগ আছে, অনেকের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আছে। তো তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এবং অভিযোগ আছে অনেকেই অংশগ্রহণ করছে, কিন্তু তারা হয়তো ওই যে বৈধ প্রার্থী ছিল না, তো তাহলে কিন্তু নির্বাচনের সমীকরণটাই বদলে যায়। যারা জেতার কথা তারা হয়তো হেরে যেতে পারেন, যারা হারার কথা তারা হয়তো জিতে যেতে পারেন। তো এটা কিন্তু নির্বাচনটা ওই ফেয়ার অ্যান্ড জাস্ট, যে সঠিক এবং ন্যায়সঙ্গত হচ্ছে কিনা, এই প্রশ্ন থেকে যাবে। স্যার, একটি কথা আপনারা শুনেছেন হয়তো প্রতিনিধির থেকে, উনি বলছিলেন যে নারী ভোটারদের একটি শঙ্কা কাজ করছে, ভয়। এটার কারণ স্যার কি হতে পারে? দুটো কারণ আমার মনে হয়। একটা কারণ হলো যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিতে ব্যাপক অবনতি ঘটেছে, যে আমরা এখন এই যে নির্বাচনে প্রার্থী হয়ে মানুষের ম্যান্ডেট নিয়ে জনসেবা কিন্তু অনেকের উদ্দেশ্য নয়। নির্বাচনটা এবং আমাদের পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াটাই একটা ব্যবসায় পরিণত হয়ে গিয়েছে, এবং অর্থবিত্তের মালিক হওয়ার এটাই মোক্ষম উপায়। আমরা দেখিয়েছি যে তথ্য প্রমাণ দিয়ে প্রার্থীদের হলফনামায় যে সকল তথ্য দিয়েছে, আমরা দেখিয়েছি যে কয়েকদিন আগে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম। সেই সংবাদ সম্মেলনে আমরা দেখিয়েছি যে আওয়ামী লীগের যারা সকল প্রার্থী 2008 সালে, বিএনপির সকল প্রার্থী 2008 সালে, এবং এই সকল প্রার্থীদের চূড়ান্ত প্রার্থীরা সকল প্রার্থীদের আয় কী হলো এই 2008 থেকে 2026 পর্যন্ত, আমরা দেখিয়েছি যে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী আওয়ামী লীগের গড় প্রার্থীদের 2008 সালে তাদের গড় আয় বিএনপি প্রার্থীদের অর্ধেক ছিল। বিএনপি প্রার্থীদের 32 লক্ষ টাকার মতো ছিল গড় আয়। আর
এরপরে 2008 থেকে 2024 পর্যন্ত, 24-এ তো আওয়ামী লীগ শেষবার প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের গড় আয় আকাশচুম্বী হয়েছে। কিন্তু তাদের গড় আয় 2008 সালে বিএনপির অর্ধেক ছিল। আর বিএনপি 3টে মাত্র নির্বাচনে অংশগ্রহণ করেছে, 2008, 2018 এবং 2026। তাদের আয় একটু বেড়েছে, একটু। তো তার মানে কি, ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত। 2008-এর আগে বিএনপি ক্ষমতায় ছিল, তাই তাদের গড় আয় আওয়ামী লীগের প্রার্থীদের গড় আয়ের থেকে ডাবল ছিল। আর এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং তাদের গড় আয় যে আকাশচুম্বী হয়েছে। তো এটা ক্ষমতার সাথে জাদুর কাঠি, ক্ষমতার সাথে মধু যুক্ত আছে। তাই যে কোনো মূল্যে আমাকে এমপি হতে হবে, যে কোনো মূল্যে আমাকে ক্ষমতায় যেতে হবে। ওই রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা, এটা প্যারোডি করে বলা যায়, তোরা যে যা বলিস ভাই, আমার এমপি হওয়া চাই, আমার যে ক্ষমতা চাই। এবং তো এই জন্য তারা ফলাফল মেনে নেবে কিনা এবং জোর জবরদস্তি করবে কিনা, কারণ এমপি হওয়াটা যে কোনো মূল্যে এমপি হইতে হবে। তো এই জন্য মানুষের মধ্যে শঙ্কা আছে। আর আরেকটা হলো যে আমাদের একটা অশুভ প্রচেষ্টা দেখেছি আমরা, যে যারা স্বৈরাচারী সরকারের সাথে যুক্ত ছিল, যারা অনেকেই অন্যায় করেছে, খুন খারাপের সাথে যুক্ত ছিল, তাদেরকে নির্বাচনে আনার ব্যাপারে ভোট চলাকালীন সময়ে জোর জবরদস্তি করবে কিনা, কেন্দ্র দখল করবে কিনা, কিংবা এই ব্যালট বক্স ছিনতাই করবে কিংবা সহিংসতায় লিপ্ত হবে কিনা। তো এইসব কিছু কিছু আশঙ্কা আছে, কারণ ছলে বলে কলে কৌশলে জেতার একটা মানসিকতা, দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি। এটা বহুদিন থেকে দেখতে পাচ্ছি, কারণ আমি বলছি তো এটার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। এবং এর সাথে আমি বলছিলাম যে ভোট কেন্দ্র, মানুষ যদি ভোট দিতেও পারে এবং নির্বিঘ্নে দিতে পারে, শান্তিপূর্ণভাবেও নির্বাচন হয়, কিন্তু এই নির্বাচনটা যে ফেয়ার এবং জাস্ট হয়েছে কিনা, এটা সঠিক এবং ন্যায়সঙ্গত হয়েছে কিনা, এটা প্রশ্ন থেকে যাবে। কারণ এর মধ্যে অভিযোগ উঠেছে অনেকগুলো প্রার্থী তারা যোগ্য ছিলেন না, তাদের ঋণ খেলাপির কারণে, কিংবা তারা এই যে দ্বৈত নাগরিক, এই কারণে তারা যোগ্য ছিলেন না, তাদের মনোনয়নপত্র হয়তো বাতিল হওয়ার কথা ছিল। তো তারা যখন নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের কেউ কেউ জিতবে, তো তারা যদি না থাকতো অন্য কেউ জিতত। এবং তো এই নির্বাচনের এই যে ক্যালকুলেশনটাই বদলে যায়, এই যে সমীকরণটাই বদলে যায়। তো তার ফলে নির্বাচনের এই যে জাস্ট এবং ফেয়ারনেসের প্রশ্ন আসে। এবং নির্বাচন কমিশনের শুধু নির্বাচন করাই দায়িত্ব নয়, এটা ফ্রি, ফেয়ার, জাস্ট হতে হবে, ক্রেডিবল হতে হবে। তো এই নিয়ে প্রশ্ন আছে, প্রশ্ন উঠবে। নির্বাচন কমিশনকে এই দায় নিতে হবে, প্রমাণ করতে হবে। ইনফ্যাক্ট এর একটা সমাধান হলো যে আমাদের একজন নির্বাচন কমিশনার এর মধ্যে বলেছেন যে যাদের বিরুদ্ধে ওইসব অভিযোগ আছে, ভোটের পরেও এগুলো কিন্তু তারা খতিয়ে দেখবেন। এখন যে ভোটের পরে যদি তারা গ্যাজেট প্রকাশ করে ফেলে, তাহলে তাদের কোনো সুযোগ নেই, তারপরে আদালতের সেটা শুনা হইতে হবে। তো তাদের ফলাফলটা স্থগিত করে তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া উচিত। স্যার, আমাদের সাথে একজন প্রতিনিধি যুক্ত হয়েছেন রংপুর থেকে, আমাদের সাথে আছেন একে মইনুল হক। মইনুল, আপনি কেমন দেখছেন, আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার চিত্র কি, নারী ভোটারের উপস্থিতি কেমন দেখছেন? আরেকটি বিষয় জানাবেন, তরুণ ভোটারের সংখ্যা কেমন? কথা আসলে আমরা একদম সেই মানে সকাল থেকে, মানে কুয়াশাচ্ছন্ন এই অঞ্চল ছিল, তখন থেকেই আমরা বেরিয়েছি। রংপুরের 6টি আসনের বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছি এবং রংপুরের আশেপাশের জেলাগুলোতেও কিন্তু আমি এসেছি। এই মুহূর্তে আমি কিন্তু রংপুরের কাউনিয়া, পীরগাছা যে 4 আসন, সেই আসন ঘুরে আমি কিন্তু তার পাশেই হলো লালমনিরহাট 3 অর্থাৎ সদর আসন। এই মুহূর্তে আমি লালমনিরহাটের একটি কেন্দ্রে দাঁড়িয়ে আছি। এখানে এসে যে চিত্রটি দেখেছি, কিছুক্ষণ হয় আমরা এখানে এসেছি, ভোটারদের উপস্থিতি কিন্তু বেশ ভালো উপস্থিতি এখানে দেখছি। পুরুষের পাশাপাশি নারী ভোটারের কিন্তু লাইনটি একটু আমি যদি দেখাতে চাই, দেখবেন যে এখানে 3টি নারী ভোটারদের লাইন, আমি সেই লাইনে যারা
মানে এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, অনেকে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, নারী ভোটারের উপস্থিতি কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। আর আমি যে কারণেই লালমনিরহাটের এই 3 নম্বর আসনটিতে ছুটে এসেছি তার অন্যতম কারণ ছিল যে এখানে নারী ভোটারদের ক্ষেত্রে বিশেষ করে ভোটার তালিকার সঙ্গে তারা যে নির্বাচন কমিশনের যে অ্যাপস দেয়া হয়েছে সেই অ্যাপসের মাধ্যমে তারা যে ভোটার নাম্বারটা সহজীকরণ হয়েছে পাওয়ার জন্য, সেটি পেয়ে যখন তারা কেন্দ্রে আসছেন, কয়েকটি কেন্দ্রে কিন্তু তাদের এই নাম্বারের সঙ্গে প্রিজাইডিং অফিসারের কাছে যে মানে তালিকা রয়েছে তা কর্মিক নম্বর মিলছে না। আর এই কর্মিক নম্বর না মেলার কারণে অনেক নারী ভোটার দীর্ঘক্ষণ কেন্দ্রে অপেক্ষা করে কেউ কেউ বাড়ি ফিরে যাচ্ছেন, এমন অভিযোগ শোনার পরে আমি এখানে এসেছি এবং লালমনিরহাটের পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 32 উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে সেই চিত্রটি আমরা দেখেছি। সেখানে প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনিও স্বীকার করেছেন যে আমাদের কাছে যে তালিকা দেওয়া হচ্ছে সেই তালিকার সঙ্গে অ্যাপসে পাওয়া কর্মিক নম্বরের মিল নেই, যার কারণে এই জটিলতাটা হচ্ছে। এই মুহূর্তে আমার এখানে একজন বয়োজ্যেষ্ঠ নারীকে দেখছি, ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কি ভোট দিয়েছেন? দিয়েছি। কেমন দিলেন, কখন আসলেন, কেমন লাগলো কিছু বলতেন? ভোট দিছি ভালোভাবে, শান্তি পরিবেশ ভোট দিছি, কোনো গন্ডগোল নাই, কোনো শৃঙ্খলা নাই, খুব সুন্দরভাবে নারী পুরুষ সবাই ভোট দিয়েছে এবং ইনশাল্লাহ জয় হবে। লালমনিরহাটবাসী খুব শান্তিভাবে ভোট দিয়েছি। সুন্দরভাবে ভোট দিতে হ্যাঁ, পারছেন? আমি সুন্দরভাবে ভোট দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। এর আগে যে ভোট দিয়েছিলেন সেই ভোটের চিত্র বা পরিবেশ আর এখনকার এবারের আজকের পরিবেশটা কেমন আপনার কাছে মনে হচ্ছে? খুব সৌন্দর্য, খুব সৌন্দর্য, কোনো অসুবিধা নাই, কোন সুন্দরভাবে ভোট দিয়েছি, কোনো গন্ডগোল নাই, কোনো কিছু নাই, খুব শান্তি মতন ভোট দিয়েছি। কথা শুনলেন, একজন নারী ভোটার তার প্রতিক্রিয়া জানালো। এখানে আরো কয়েকজন পুরুষ ভোটার আমাদের এই আমাদের জায়গায় সাথে একজন উপস্থিত আছেন, একজন অতিথি, আমরা শুনবো তার কোনো প্রশ্ন আছে কিনা আপনার কাছে। স্যার, আমার একই প্রশ্ন যে সেখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে শুনলাম, কিন্তু কেন্দ্রে আসার ব্যাপারে কোনো বাধা সৃষ্টি করা হচ্ছে কিনা, কিংবা কেন্দ্র দখল হওয়া কিংবা সেই রকম কোনো ওই বিশৃঙ্খল আচরণ হচ্ছে কিনা কোথাও ওনার এলাকায়? 6টা জেলা বোধ হয়, ওই 6টা জেলাতে এরকম কোনো অভিযোগ পাচ্ছেন কিনা ওনারা? এখন পর্যন্ত ভোটারদেরকে কেন্দ্রে আসতে বাধা দেয়া হয়েছে বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি বা কোনো গোলমাল এমন খবর আমরা পাইনি। যদিও রাতের বেলা নানান খবর পাচ্ছিলাম, কিন্তু সকালে ভোট হওয়ার পর থেকে আমরা কিন্তু সেই অবস্থাটা দেখিনি। এখন পর্যন্ত রংপুর এবং তার আশেপাশের কিছু এলাকায় আমরা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ তৎপর দেখছি। আর ভোটাররা কিন্তু আসছেন, যদিও যানবাহন নেই, হয়তো কেউ দূর দূরান্ত থেকে হেঁটে আসছেন, বিভিন্নভাবে ভোট কেন্দ্রে আসছেন এবং এখন পর্যন্ত তাদের কাছে এ ধরনের অভিযোগ শুনিনি। তাই এখানে আরেকজন ভোটার উপস্থিত রয়েছে, তার কাছে জানতে চাই, আপনি যে কেন্দ্রে আসলেন আপনাকে কোনো ধরনের ভয় ভীতি হুমকি বা কোনো হয়রানির শিকার হতে হয়েছে কিনা? না না না, আমরা খুব সুন্দরভাবে ভোট দিছি। শুধু একটি সমস্যা হয়েছে যে আমরা অনলাইনে যেটা দেখছি যে ভোট কেন্দ্র আপনার ফজলুল করিম ছিল, তা পরে আবার দেখলাম ওখানে কেউ কিছু বলতে পারতেছে না। পরে আমরা দেখলাম যে আমার মিসেসকে নিয়ে আসলাম এখানে মিশন স্কুলে, এইখানে কিন্তু অ্যাপসের মাধ্যমে কোনো মিল নাই এই জিনিসটা, আর এখানে কেউ বলতেও পারতেছে না। আমার কেন্দ্র যেটা ছিল গিয়াসউদ্দিন, আমি ওখানে খুব সুন্দরভাবে ভোট দিতে পারছি, আর কোনো ভয়ভীতি নাই, কোনো নাই, কোনো সমস্যা নাই, আইন শৃঙ্খলা সব জায়গায় আছে। তবে কথা শুনলেন, উনি বললেন যে কথাটি একটু আগে আমি বলেছি, আসলে অ্যাপসের মাধ্যমে যে ভোটার তালিকাটা সেটির সঙ্গে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বা নির্বাচন কমিশন থেকে প্রিজাইডিং অফিসারদেরকে যে ভোটার তালিকা দেওয়া আছে তার সঙ্গে মিল নেই। আর এই মিল না থাকার কারণে হয়তো কিছুটা বিড়ম্বনার শিকার হচ্ছেন ভোটাররা। এর ফলে কিছু নারী ভোটার হয়তো ধৈর্য হারিয়ে। অসংখ্য ধন্যবাদ। স্যার, যেমনটি শুনছিলেন, বলছিলেন যে নারী ভোটারদের অ্যাপসের সাথে প্রিজাইডিং অফিসারদের কাছে যে কাগজটি আছে তার সাথে অনেকে বলছেন মিলছে না। এটা কি শুধু নারী ভোটারের ক্ষেত্রেই এমন এটা হওয়ার হলে তো কারণ? উভয় ক্ষেত্রে হওয়া উচিত, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হওয়া উচিত, যেটা কাঙ্ক্ষিত নয়। তো আমি আশা করি যে এই সমস্যার এখন তো বোধহয় এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না, কারণ এখন তো সময় নাই, কিন্তু এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এবং নির্বাচন কমিশনের এখানে এই যে দুর্বলতা, আরেকটা দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি যে এগুলোর ব্যাপারে তারা আরও সাবধান হওয়ার প্রয়োজন ছিল।
এবং এটা অনাকাঙ্ক্ষিত নিঃসন্দেহে। এই মুহূর্তে অনেকেই কিন্তু ভোট অলরেডি প্রদান করে ফেলেছেন, বিশেষ করে হেভিওয়েট প্রার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য শুনবো আমরা, উনি ভোট প্রদান করে ওনার কি প্রতিক্রিয়া জানিয়েছেন সেটি শুনে আসছি। ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হয়, এই জন্য আমি সবার কাছে চাবো এবং আল্লাহ দিলে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে এবং খুব উৎসবমুখর পরিবেশ ইলেকশনটা হবে। ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটছে, আমি অস্বীকার করব না, বাট ইলেকশনের সময় আরও যেন শান্তিপূর্ণ হয়, আমি জনগণের কাছে এটি আবেদন করব। স্যার, আমি আপনার কাছে একটু শুনতে চাচ্ছি, মাননীয় উপদেষ্টা যে কথাটি বললেন, ছোটোখাটো কিছু ঘটনা ঘটেছে, আশা করেন আর ঘটবে না, কারণ আমাদের হাতে এখন আরও সময় আছে। এই ছোটোখাটো বা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? ওই যে ছোটোখাটো ঘটনা একজনের চোখে এটা ছোটোখাটো হইতে পারে, কিন্তু আবার আরেকজনের কাছে এটা কিন্তু বড় ঘটনা হতে পারে। দেখো ছোটোখাটো ঘটনা কি এবং কোন পর্যায়ে এবং কতটুকু, ওই যে এগুলো কতটুকু বিস্তৃত, সেটার উপর নির্ভর করবে ছোটোখাটো ঘটনার প্রভাব। তো এই প্রভাব কতটুকু পড়ে এটাই গুরুত্বপূর্ণ। তো এই ছোটোখাটো ঘটনার মাধ্যমে যদি মানুষের মধ্যে শঙ্কা সৃষ্টি হয়, মানুষের মধ্যে যদি এরকম আশঙ্কা হয় যে তারা ভোট কেন্দ্রে যাওয়াটা তাদের জন্য নিরাপদ নয়, কিংবা ভোট কেন্দ্র থেকে তারা নিরাপদে ফিরে আসতে পারবে না, তো এরকম যদি শঙ্কা সৃষ্টি হয় কিংবা তাদেরকে যদি বাধা দেওয়া হয়, তাহলে কিন্তু এগুলোর নেতিবাচক প্রভাব পড়বে। তো আমরা একবারে সব কিছু পারফেক্ট হবে এটা আমরা আশা করি না, এটা আশা করাটা দুরাশা। তবে যেন এমন কিছু না ঘটে যেটা মানুষের মধ্যে শঙ্কা সৃষ্টি হবে এবং মানুষকে ভোট প্রদানে নিরুৎসাহিত করবে, তাদেরকে কোনোভাবেই এই যে তারা যে মানুষকে তারা নিজেরাই নিরুৎসাহিত হবে না, তারা তাদের পরিবার পরিজনকে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তো এইরকম যেন কিছু না হয় সেটাই হবে কাম্য। স্যার, বিরতির আগে বলছিলাম তরুণ ভোটার নিয়ে একটু কথা বলবো। এবারের নির্বাচনে কিন্তু অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করছে এই তরুণ ভোটাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের তরুণরা, আপনার মতো তরুণরা এবং আমাদের যে অনেক খেটে খাওয়া মানুষও প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে এবং ছাত্র জনতার সেই নেতৃত্বেই জুলাই অভ্যুত্থান হয়েছে। তারা চরম আত্মত্যাগ করেছে এবং আমাদের অধিকার ফিরিয়ে আনার জন্য, আমাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। তো তারা এই যে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিয়েছে, তো তারা আশা করা যায় যে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে ব্যাপক হারে, আশা করা যায়। তারা আমাদের যে ভোটারদের 1/3 বেশি, এবং তারা যদি সবাই ভোট দিতে আসে এবং তারা যদি জুলাইয়ের যে চেতনা, যে পরিবর্তন, সংস্কার, বিচার, সুষ্ঠু নির্বাচন, এগুলো এই চেতনাবোধ যদি তাদের কাজ করে, তাহলে কিন্তু তাদের যেই ভোটাধিকার প্রয়োগ, এর কিন্তু একটা ফলাফল পড়বে। তো আমি আশা করি যে তারা ভোট কেন্দ্রে আসবে, ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের বিচার বিবেচনা খরচ করেই। তবে একটা অনুরোধ করব, তারা যেন ওই যে মার্কার দ্বারা প্রভাবিত হয়ে কিংবা স্লোগানের দ্বারা প্রভাবিত হয়ে ভোটাধিকার প্রয়োগ না করে, তারা যেন জেনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করে। দুটো ভোট এখানে, একটা হলো যে সংসদ সদস্যদের ভোট, এটা গুরুত্বপূর্ণ, একই সাথে গণভোটটা যদি যুক্ত হয়, তার মানে আমরা সংস্কারের পক্ষে। শেখ হাসিনা কিন্তু ক্ষমতা এসছে নির্বাচনের মাধ্যমে, শেখ হাসিনা কিন্তু সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। কিন্তু আমাদের যে স্বৈরাচারী ব্যবস্থাটা আমাদের সংবিধানের মধ্যে আছে, সেই স্বৈরাচারী ব্যবস্থাই কিন্তু শেখ হাসিনাকে স্বৈরাচার দানবে পরিণত করেছে। তো গণভোটে মানি এই স্বৈরাচারী ব্যবস্থার অবসান, গণভোটে না জয়যুক্ত হওয়া মানি সেই পুরানো পদ্ধতি, অর্থাৎ যারা ক্ষমতায় আসবে তাদেরও স্বৈরাচারী হওয়ার, দানবে পরিণত হওয়ার সম্ভাবনা একবারই উড়িয়ে দেওয়া যায় না। স্যার, আপনার কি মনে হয় যে আপনি যে ব্যাখ্যাটা এখন দিলেন, হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, প্রচারণা যতদিন চলেছে তখন কি এই হ্যাঁ ভোট না ভোট অর্থাৎ গণভোটের প্রচারণাটাই সফলভাবে হয়েছিল? গণভোটের প্রচারণটা ওই যে যেইভাবে হওয়া উচিত ছিল সেইভাবে হয় নাই। আমাদের রাজনৈতিক দলগুলো এগুলো প্রচারণা করার কথা ছিল, কারণ তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে। তারা যে স্বাক্ষরই করে নাই, তারা বলেছে যারা পরিপূর্ণভাবে
যে জুলাই সনদের 84টা বিষয় তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, জুলাই সনদটা তারা সংবিধানে অন্তর্ভুক্ত করবে, কিন্তু সব দলই কিন্তু সেইভাবে প্রচারণা করে নাই। এবং কিছু কিছু দলের মধ্যে আমরা দেখেছি যে তাদের মধ্যে একটা দ্বিচারিতার মতো, তাদের তৃণমূলে না ভোটের পক্ষে, কিন্তু তাদের উপরি কাঠামোর থেকে বলা হয়েছে হ্যাঁ ভোটের পক্ষে, এবং সরকারের পক্ষে চেষ্টা করা হয়েছে। আবার নির্বাচন কমিশন একটা নির্দেশ জারি করেছে। সরকার যে গণভোটের হ্যাঁতে প্রচার চালিয়েছেন, এ ব্যাপারে আপনার মতামত কি? এই ব্যাপারে ওইটাই আমি আসছিলাম, নির্বাচন কমিশন একটা নির্দেশনা জারি করেছে, সরকারি কর্মকর্তারা হ্যাঁ কিংবা নায়ের পক্ষ নিতে পারে না, এটা নির্বাচনী অপরাধ। এবং নির্বাচন কমিশন এখানে একটা মস্ত বড় ভুল করেছে। নির্বাচন কমিশন নিজের আইন তারা সঠিকভাবে পাঠ করে নাই, কারণ তারা এই যে সরকারি কর্মকর্তা হ্যাঁ কিংবা ন্যায়ের পক্ষে তারা অবস্থান নিতে পারবে না, তারা এই জন্য তাদের গণপ্রতিনিধিত্ব আদেশের 86 ধারাকে, 86 অনুচ্ছেদকে তারা ওখানে উল্লেখ করেছে, 86 অনুচ্ছেদের রেফারেন্স দিয়েছে, এবং তারা আচরণবিধি, কিন্তু 86 অনুচ্ছেদ এবং আচরণবিধি এগুলো সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য। গণপ্রতিনিধিত্ব আদেশটা হলো সংসদ নির্বাচন, এখানে গণভোট কোনোভাবেই এটা এই যে প্রাসঙ্গিক না। তো তারা তাদের আইনটারই ভুল ব্যাখ্যা দিয়েছে। তো এটা তাই আমি মনে করি, ইনফ্যাক্ট আমি এ ব্যাপারে একটা লেখাও লিখেছিলাম, প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, যে নির্বাচন কমিশন একটা মস্ত বড় ভুল করেছে। এবং সরকার তো এই কমিশনগুলো গঠন করেছে সংস্কারের জন্য, এবং এই অভ্যুত্থানের একটা বড় দাবি ছিল সংস্কার। তো এই সরকার যদি এই কমিশনগুলো গঠন করে সংস্কারের এই সকল প্রস্তাবগুলো যদি গণভোটে দিয়ে থাকে, তাহলে সরকারের আমি তো দেখি না কোনো রকম সমস্যা আছে। আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলেন অন্তর্বর্তী সরকারের, অবশ্যই আপনারা অনেক কিছু সংস্কারের জন্য সরকারকে হয়তো অনুরোধ করেছেন বা প্রজ্ঞাপন জারি করেছেন, কতটুকু সেটা মনে হয় ফুলফিল হয়েছে বা কোনো ব্যত্যয় ঘটেছে কিনা, ত্রুটি দেখতে পাচ্ছেন? আমরা প্রজ্ঞাপন জারি করি না, প্রজ্ঞাপন জারি করার আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা সুপারিশ করেছি। যেমন একটা উদাহরণ দেই আমি, এই যে অভিযোগ আছে 40-এর বেশি ব্যক্তি তারা ঋণ খেলাপি, এবং ঋণ খেলাপিরা কিন্তু নির্বাচন অযোগ্য হওয়ার কথা। আমরা সুপারিশ করেছিলাম 6 মাস আগে তাদের ঋণটা এই যে রেগুলারাইজ করতে হবে, এবং কোনো ধরনের অভ্যাসগত ঋণ খেলাপি, হ্যাবিচুয়াল যারা এই যে ডিফল্টার, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। কারণ এই যে ঋণ খেলাপি কারা, যারা মানুষের পকেট কেটেছে, এবং এরা যেন কোনোভাবেই যেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। কিন্তু অনেক প্রার্থীকে করতে দেওয়া হয়েছে, কারণ আমাদের সুপারিশটা নির্বাচন কমিশন এটা গ্রহণ করে নাই, আরপিওতে অন্তর্ভুক্ত করে নাই। এরকম আরও অনেকগুলো সুপারিশ আছে। আমরা বলেছিলাম যে আমরা দেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, রাজনৈতিক দলে গণতন্ত্র হইতে হবে। রাজনৈতিক দলের যে সকল যেই তাদের অফিস বিয়ারার, এরা যেন তাদের নেতাকর্মীদের ভোটে নির্বাচিত হয় প্রত্যেক স্তরে, এটাও রাখা হয়নি। রাজনৈতিক দলের স্বচ্ছতা, আর্থিক স্বচ্ছতা, রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেওয়া, এই ধরনের আমরা এই যে অনেকগুলো সুপারিশ করেছিলাম, তার অধিকাংশ সুপারিশে রাখা হয়নি। আরেকটা হলো আমাদের টাকার খেলা কিন্তু একটা বিরাট সমস্যা। আমাদের মনোনয়ন বাণিজ্য, একই সাথে টাকা দিয়ে ভোট কেনা, তো এর ফলে আমাদের পুরো গণতন্ত্রটাই হয়ে গিয়েছে যে তথাকথিত গণতন্ত্র হয়ে গিয়েছে টাকা দিয়ে কেনা যায় এমন গণতন্ত্র। এটা কোনো গণতন্ত্রই নয়। তো আমরা এই যে নির্বাচনী ব্যয় তারা করছে এখন, এগুলো এই যে মনিটর করার, দৈনন্দিনভাবে মনিটর করার কথা আমরা প্রস্তাব করেছি যে নির্বাচনের পরে যেই হিসাব দেবে, এই হিসাবটা যেন নির্বাচন কমিশন এটা যেন খতিয়ে দেখে, এই সুপারিশও রাখে নাই। আমরা বলেছি যে এই যে হলফনামা কিন্তু আমাদের সুজনের প্রচেষ্টায় কিন্তু হলফনামার বিধান এসছে। তো এই হলফনামার যে তথ্য দেওয়া হয়েছে, এই তথ্যগুলো যেন স্বপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশন এগুলো খতিয়ে দেখে, এবং ইনফ্যাক্ট যে নির্বাচনে যারা জয়ী হবে তাদের হলফনামাগুলো খতিয়ে দেখা দরকার। এবং তারা কেউ যদি ভুল তথ্য দিয়ে থাকে, তথ্য গোপন করে থাকে, তাদের নির্বাচন বাতিল হওয়া উচিত, এবং এটাই আইন। তো এগুলো আমাদের এই যে মানা হয়নি, যার ফলে যে নির্বাচনটা আরও পরিচ্ছন্ন হইতে পারত, নির্বাচনটা জাস্ট হইতে পারত, নির্বাচনটা ফেয়ার হইতে পারত। সঠিক এবং ন্যায়ানুগ নির্বাচন হওয়াটা এবং নির্বাচন কমিশনের ওই নির্বাচন নিশ্চিত করাটা তাদের দায়িত্ব।
তো এই ব্যাপারে আমার মনে হয় একটা বিরাট ঘাটতি স্যার রয়েছে। একেবারে অল্প কথা, আমি শেষ প্রান্তে একটি বিষয় জানতেই চাবো। আপনি বলছিলেন যে বিজয়ী যারা হবে, বিজয়ী তো হবেই, ভোট গ্রহণ হচ্ছে, আমরা আশা করি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, এখন পর্যন্ত চলছে। পরবর্তী সরকার যারা গঠন করবেন তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আমরা যারা শিক্ষা গ্রহণ করি, আমাদের ইতিহাসের শিক্ষা হলো আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। আমরা যেই অন্যায় করলে এর মাসুল দিতে হয়, আজ হোক কাল হোক, ওই যে এর একটা পরিণতি আছে। তো এই আমরা দেখেছি শেখ হাসিনার বেলায় কী হয়েছে, এবং শেখ হাসিনা কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসছে, এবং শেখ হাসিনা কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছে। শেখ হাসিনা বলেছে যে তারা দিন বদল করবে, দিন বদল ছিল তার নির্বাচনী ইশতেহারের টাইটেল, কিন্তু দিন বদল তারা করে নাই, তারা অঙ্গীকার রক্ষা করে নাই, তারা দমন পীড়ন করেছে, তারা মানুষের অধিকার হরণ করেছে, ভোটাধিকার ছিনতাই করেছে আমাদের। তো তার পরিণতি দিতে হয়েছে। শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তাকে দেশ ছেড়ে পালাতে হলো। তো আমরা যেন আমাদের যারা নির্বাচিত হবেন তারা যেন এই ইতিহাসের এই শিক্ষাগুলো তারা যেন মনে রাখেন এবং এগুলো যেন চর্চা করেন। একই সাথে তারা যেন যে মানুষের সত্যিকারের রাজনীতিটা এখন হয়ে গিয়েছে ব্যক্তির কল্যাণ, যে অর্থবিত্তের মালিক হওয়ার যে একটা সুযোগ, এই যে এটার পরিবর্তে যেন রাজনীতিটা যেন হয় জনকল্যাণ, জনগণের নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে আমরা জনগণের কল্যাণ করব, তারাই যেন রাজনীতিতে থাকে। দুর্বৃত্তরা যেন, অনেক দুর্বৃত্ত, অনেক অনাকাঙ্ক্ষিত ব্যক্তি কিন্তু আমাদের রাজনীতিতে নির্বাচনী অঙ্গনে আমরা দেখেছি, এখনও আছে, ভবিষ্যতেও যদি এটা বন্ধ না হয় তাহলে কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটার সত্যিকারের উত্তরণ হবে না, মানে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থাটা আমাদের নিশ্চিত হবে না, এমনকি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলা কি যায় যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা শুরুর দ্বার প্রান্তে আছি, যেহেতু আমরা এত বছরের পরে ভোট গ্রহণে অংশগ্রহণ করতে পারছি। প্রথম পদক্ষেপ, এই প্রথম পদক্ষেপটা যদি সুচারুরূপে সম্পন্ন হয় তাহলে গণতান্ত্রিক ব্যবস্থার ভিতটা শক্ত করতে হবে। যে সকল ঘাটতি আছে, যে সকল সীমাবদ্ধতা আছে, এগুলো দূর করতে হবে। তো এগুলোর জন্য আমাদের প্রজ্ঞা লাগবে, আমাদের সাহসিকতা লাগবে এবং আমাদের জনকল্যাণ, এটাই আমাদের মূল মন্ত্র হইতে হবে। তাহলেই কিন্তু আমরা ভালোর দিকে যাব, একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা সৃষ্টি করতে পারবো। যার জন্য আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, আমাদের এই জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, বস্তুত আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমরা এই রক্তের ঋণ শোধ করা দরকার, আমাদের তাদের আত্মত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন করা দরকার। তাই আমাদের দায়িত্বশীল হতে হবে, আমাদের কিন্তু প্রজ্ঞাবান হতে হবে। সেখানে তো স্যার জনগণের ভূমিকা আছে অবশ্যই। এক্স্যাক্টলি আমাদেরকে জনগণকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে, ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের আশাতেই আছি এখন পর্যন্ত, এবং ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে কিন্তু বিকেল 4:30 পর্যন্ত। আপনারা সকলে এনটিভির সাথেই থাকুন, আমরা আবারও আসবো অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। ধন্যবাদ সবাইকে।